গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আজ থাকছে এর শেষ পর্ব। সকালবেলা একটি পার্কা গায়ে দিয়ে আমিন সাহেব শোভেল নিয়ে বেরোলেন। বরফের ড্রাইভওয়ে ঢাকা পড়েছে, পরিষ্কার না করলে গাড়ি বের করা যাবে না। অসম্ভব ঠান্ডা পড়েছে, চোখ জ্বালা করছে। কনকনে হাওয়া, নাক মুখ সমস্তই ঢাকা, তবু সেই হাওয়া কি করে যেন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। অল্পক্ষণ শোভেল চালাবার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বয়স হয়েছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। দিন ফুরিয়ে আসছে, ঘন্টা বাজতে শুরু করেছে, চলে যাওয়ার সময় হয়ে এলো। এবারের যাত্রা অনেক দূরে, গন্তব্য জানা নেই। আমিন সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। রুনকি থাকলে এতটা পরিশ্রম হতো না। নিমিষের মধ্যে বরফ কেটে গাড়ি বের করে ফেলত, তারপর ছোটাছুটি শুরু করতো বরফের ওপর। তুষার বল বানিয়ে চেঁচাতো, মারবো তোমার গায়ে বাবা, দেখবে আমার হাতে টিপ। মেয়েটা একেবারে ছেলে মানুষ রয়ে গেল। না, কথাটা ঠিক হলো না। রুনকি এখন আর ছেলে মানুষ নয়। আমিন সাহেব বিশ্রাম নেবার জন্য গ্যারেজের গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। তখনই চোখে পড়ল রাহেলার দোতলার বারান্দায় একটা সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় এমন পাতলা একটা চাদর গায়ে দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে? নিউমোনিয়া বাঁধাবে নাকি? রাহেলা উপর থেকে ডাকলেন, চা খেয়ে যাও। চা খেয়ে আমির সাহেবের মনে হলো তার শরীর ভালো লাগছে না। নিঃশ্বাস নিতে একটু যেন কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছুই বললেন না। রাহেলা বললেন, আজকের এই দিনটি একটি বিশেষ দিন, তোমার মনে আছে? না, আজ রুনকির জন্মদিন। আমির সাহেব বড়ই অবাক হলেন। এত বড় একটা ব্যাপার তিনি ভুলেই বসে আছেন। উফ, কি ঝামেলায় না হয়েছিল! বরফে চারদিক ঢাকা, বেশিরভাগ প্লাস্টিক হাঁটি বন্ধ। এর মধ্যে রাহেলার ব্যথা শুরু হলো। অ্যাম্বুলেন্সে খবর দিলেই হতো, তা না, তিনি গাড়ি নিয়ে বের হলেন। 50 স্ট্রিট থেকে উঠিয়ে নিলেন নিশানাথ বাবুকে। কি দুরবস্থা ভদ্রলোকের! ব্যাপার ট্যাপার দেখে আনিস বলল, সেই ঠান্ডাতেও তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। রাহেলা একবার বললেন, আমার মনে হচ্ছে গাড়িতে কিছু একটা হয়ে যাবে। নিশানাথ বাবু বললেন, মা কালীর নাম নেন, চেঁচামেচি করবেন না। রাহেলা ধমকে উঠলেন, মা কালীর নাম নেব কেন? মা কালী আমার কে? এই সময় গাড়ি স্কিড করে খাদে পড়ে গেল। উহ, কি ভয়াবহ সময় না গিয়েছে। আমিন সাহেব বললেন, আমাকে আরেক কাপ চা দাও। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছো? না, শরীর ঠিক আছে। রাহেলা বললেন, আমি রুনকির জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেকের অর্ডার দিতে চাই। আমির সাহেব অবাক হয়ে তাকালেন। রাহেলা চোখ নিচু করে বললেন, আমি, তুমি আর নিশানাথ বাবু? বেশ তো। রাহেলা মৃদু স্বরে বললেন, রুনকির প্রতি আমি অবিচার করেছি। আমির সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, নিজেদের মতো ওকে আমরা বড় করেছি, ক্যাম্পিনে যেতে দেইনি, ডেট করতে দেইনি। বাদ দাও ওসব। আমেরিকায় থাকবো অথচ বাংলাদেশে সাজাবো, সেটা হয় নাকি বলো? আমির সাহেব জবাব দিলেন না। রাহেলা বললেন, কাল রাত্রে আমি রুনকিকে স্বপ্নে দেখেছি, যেন ছোট খালার বাসায় ওকে নিয়ে বেড়াতে গিয়েছি। ছোট খালা বলছেন, রাহেলা, তোর মেয়ে তো পরিষ্কার বাংলা বলছে, আর তুই বললি ও বাংলা জানে না। ছোট খালাকে মনে আছে তোমার? না, আমাদের বিয়েতে তোমাকে মুক্তা বসানো আংটি দিয়েছিলেন। সেই আংটি তোমার হাতে বড় হয়েছে শুনে ছোট খালা দুঃখে কেঁদে ফেলেছিলেন। মনে পড়েছে, খুব মোটাসোটা মহিলা, তাই না? হ্যাঁ, কি যে ভালোবাসতেন আমাকে। এখন তার শুনেছি খুব দুঃসময়। ছেলেদের সংসারে থাকেন, ছেলেরা দু চোখে দেখতে পারে না, অসুখ বিসুখে চিকিৎসা করায় না। আমি ছোট খালার নামে কিছু টাকা পাঠাতে চাই। বেশ তো, ভালো অ্যামাউন্টের টাকা। ছোট খালা নিশ্চয়ই খুব খুশি হবেন। তা হবেন। আমি $500 পাঠাতে চাই।
আমিন সাহেব বললেন, আমি একটা ব্যাংক ড্রাফট করে আনবো। রাহেলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। রাহেলা মৃদু স্বরে বলল, তোমাকে একটা কথা বলিনি, গত মাসে রুমকি এসেছিল। আমিন সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। রাহেলা বলল, রুনকির বাচ্চা হবে। ও বলেছে তোমাকে? হ্যাঁ। টম কি আছে এখনো তার সঙ্গে? আছে। রুনকি কি জন্য এসেছিল? ওর বাচ্চার জন্য দুটি নাম চায়, একটি ছেলের নাম, অন্যটি মেয়ের। আমিন সাহেব দীর্ঘ সময় চুপ থেকে বললেন, মেয়ে হলে ওর নাম রাখবো বিপাশা। বিপাশা? হ্যাঁ, পাঞ্জাবের একটি নদীর নাম। পাঞ্জাবে ওরা বলে বিয়াস। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি খুব ঘামছো। আমির সাহেব ক্লান্ত স্বরে বললেন, আমার শরীরটা খারাপ লাগছে। গাড়ি বের করা দরকার নেই, তুমি শুয়ে থাকো। আর নিশানাথ বাবুকে টেলিফোন করে দাও, সন্ধ্যাবেলা যেন আসেন আমাদের এখানে, খাবেন। আমিন সাহেব নিজের ঘরে ফিরে গেলেন। তার শরীর বেশ খারাপ লাগছে। এই বয়সে বরফ না কাটাই ভালো, বড় বেশি চাপ পড়ে। শরীর দুর্বল হয়েছে, এখন আর আগের মতো চাপ সহ্য করতে পারেন না। পরীক্ষা করলে হয়তো দেখা যাবে সুগার আছে। নিশানাথ বাবুকে টেলিফোন করবার আগে কি মনে করে যেন দরজা বন্ধ করে দিলেন। নিশানাথ বাবু ঘরেই ছিলেন। নিশানাথ বাবু, আমি আমিন। বুঝতে পারছি আপনার কি শরীর খারাপ, এভাবে কথা বলছেন কেন? আমার শরীর ভালো না, আপনাকে একটি জরুরি ব্যাপারে টেলিফোন করছি। বলুন। আপনি তো জানেন আমার এই বাড়ি এবং টাকা পয়সা সব আমি আমার মেয়ের নামে উইল করে রেখেছি। আপনি একজন উইটনেস। আমি জানি। নিশানাথ বাবু, নানান কারণে আমার স্ত্রীর সঙ্গে আমার মনের মিল হয়নি। এই বয়সে সেটা তো তার কোনো যুক্তি নেই আমিন সাহেব। আমিন সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে থেমে থেমে বললেন, আমি আমার স্ত্রীর উপর একটা বড় অন্যায় করেছি নিশানাথ বাবু। আজ আমি যদি মারা যাই, সে পথের ভিখারি হবে। আমিন সাহেব, আপনার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ। আপনি কি একটু আসবেন? আমি নতুন করে উইল করতে চাই। আমি এক্ষুনি আসছি, সব কাগজপত্র নিয়ে আসব। নিশানাথ বাবু, বলুন। আজ রুনকির জন্মদিন। আমি জানি, সকালেই মনে হয়েছে। আমিন সাহেব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আরেকটি কথা জিজ্ঞেস করি আপনাকে, আনিস ছেলেটিকে কেমন মনে হয় আপনার? খুব ভালো ছেলে, অত্যন্ত রিলায়েবল। আমিন সাহেব টেলিফোন করলেন আনিসকে। আনিস বেশ অবাক হলো। আমিন সাহেব তাকে কখনো টেলিফোন করেননি আগে। আনিস, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি আমিন। চিনতে পারছি। কি ব্যাপার বলুন তো? আমার মেয়েটির দিকে তুমি লক্ষ্য রাখবে। আনিস অবাক হয়ে বলল, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে? আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। তুমি আমার মেয়েটির খোঁজ খবর রাখবে, প্লিজ। আমি আসছি এক্ষুনি। আমিন সাহেব দরজা খুলতেই দেখলেন রাহেলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রাহেলা চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রাহেলা বললেন, তোমার কি হয়েছে? আমিন সাহেব বললেন, রাহেলা, আমি মারা যাচ্ছি। রাহেলা আমিন সাহেবের হাত ধরেই ইজি চেয়ারে শুয়ে দিলেন। তোমার উপর খুব অবিচার করেছি রাহেলা। রাহেলা দ্রুত আমিন সাহেবের শার্টের বোতাম খুলে ফেললেন। তার হাত কাঁপছে, কি করবেন বুঝতে পারছেন না। আমিন সাহেব প্রচণ্ড ঘামছেন। রাহেলা, তুমি রাগ করো না, একটা বড় অন্যায় করা হয়েছে। রাহেলা দীর্ঘদিন আগে মারা যাওয়া তার মাকে ডাক ছেড়ে ডাকতে লাগলেন, আম্মা, ও আম্মা। মালিশা গিলবার্ট তার মায়ের টাকা পেয়েছে। টাকার পরিমাণ মালিশার ধারণাকেও ছাড়িয়ে গেছে। সলিসিটর যখন টেলিফোন করে বলল, তোমার জন্য দুটি খবর আছে,
একটি ভালো, একটি মন্দ। কোনটি আগে শুনতে চাও? তখনও মালিশা কিছু বুঝতে পারেনি। সে বলেছে, ভালোটি আগে শুনতে চাই। তোমার হার্টের অবস্থা ভালো তো? খবর শুনে ফেন্ট হতে পারো। খবর শুনে তার অবশ্য তেমন কোনো ভাবান্তর হয়নি। বাড়িওয়ালাকে গিয়ে বলেছে, আমার মা মারা গেছেন, আমি ফ্লোরিডা যাচ্ছি। তোমার রেন্ট আমি ফিরে এসে দেব। প্লেনে যাওয়ার মতো টাকা নেই। গ্রে হাউন্ডের টিকিট কাটতে হলো। পৌঁছতে লাগবে 33 ঘন্টা। গ্রে হাউন্ডে বাস ছাড়বে রাত 4টায়। এমন লম্বা সময় কাটানো এক সমস্যা। মালিশার বারবার মনে হচ্ছিল অ্যাটর্নি ভদ্রলোক হয়তো ভুল করেছে। মা হয়তো নাম কামাবার জন্য টাকা পয়সা সব দিয়ে গেছে ক্যান্সার ইনস্টিটিউটে কিংবা কোনো এতিমখানায়। সেই সব কাগজপত্র হয়তো অ্যাটর্নি ব্যাটা এখনো দেখেনি, না দেখেই টেলিফোন করেছে। ফার্গো ফোরামেইতে একবার এরকম একটি খবর উঠল, কোটিপতি বাবা মারা গেছে। খবর পেয়ে ছেলেরা মহানন্দে বাড়িঘর দখল করে বসেছে। কারখানা গিয়ে কর্মচারীদের ছাঁটাই করা শুরু করেছে। এমন সময় অ্যাটর্নি অফিস থেকে চিঠি এসে হাজির। এত দ্বারা জানানো যাইতেছে যে জনাব সোরেনসেন জুনিয়র তার যাবতীয় সম্পত্তি ইথিওপিয়ার ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারণের জন্য দান করিয়াছেন। অতএব মালিশার মার ব্যাপারেও সেরকম কিছু হয়েছে কিনা কে জানে। যদি সেরকম হয় তাহলে ফার্গো ফিরে আসার ভাড়াটাও থাকবে না। অবশ্য ফিরে আসা এমন কিছু জরুরি নয়, তার জন্য সব শহরই সমান। বাসে বসতে গিয়ে মালিশা দেখল তার সিট নাম্বার 13। এটি একটি অলক্ষণ। আগে জানলে টিকিট বদলে নিত। নিশ্চয়ই মা তার জন্য কিছুই রেখে যায়নি। আর কেনই বা রাখবে? একবারও কি মালিশা তার মায়ের কথা ভেবেছে? মৃত্যুর খবর পেয়ে তার তো সামান্য মন খারাপও হয়নি। ঈশ্বর এর জন্য তাকে ঠিক শাস্তিই দিবেন। ফ্লোরিডা পৌঁছানো মাত্র অ্যাটর্নি বলবে, মিস, আমাদের একটি বড় ভুল হয়ে গেছে। আপনার মা তার যাবতীয় সম্পত্তি আমেরিকান বন্য পশু সংস্থাকে দিয়ে গেছেন। সেরকম কিছুই হলো না। ডেরোথি গিলবার্টের হাতে লেখা উইল পাওয়া গেল। অ্যাটর্নি ভদ্রলোক মিষ্টি হেসে বলল, মিস মালিশা, তুমি নিশ্চয়ই এখনো আন্দাজ করতে পারছো না যে তুমি কত টাকার মালিক। মালিশা বলল, না, আমি পারছি না। সব হিসাব আমাদের হাতে আসেনি, তবে যা এসেছে তাতেই আমাদের মাথা ঘুরছে। অ্যাটর্নিটির বয়স খুব অল্প। সে মালিশাকে দুপুরে লাঞ্চ খাওয়াতে নিয়ে গেল। হাসতে হাসতেই বলল, তুমি আবার মনে করে বসবে না যে তোমার সঙ্গে প্রেম করবার চেষ্টা করছি। আমি বিবাহিত এবং স্ত্রীকে দারুণ ভালোবাসি। একা একা যাতে তোমাকে লাঞ্চ খেতে না হয় সেজন্যই আমি সঙ্গে এলাম। তোমাকে ধন্যবাদ। কি করবে তুমি এত টাকা দিয়ে? এখনো ভেবে ঠিক করিনি, তবে একজনকে আমি একটি বুইক স্কারলার গাড়ি উপহার দিতে চাই। কী রং? নীল, আসমানি নীল। কাকে দিতে চাও জানতে পারি? একজন ইন্ডিয়ানকে। তার নামটি অদ্ভুত, অন্ধকারের দেবতা। সে আমার চোখের খুব প্রশংসা করেছিল। সেছাড়াও নিশ্চয়ই অনেকেই তোমার রূপের প্রশংসা করেছে। সবাইকে কি তুমি বুইক স্কাইলার গাড়ি দিতে চাও? কেউ সত্যিকারভাবে আমার রূপের প্রশংসা করেনি, ওই ভদ্রলোক করেছিল। মিস মালিশা, এখন অনেকেই তোমার রূপের প্রশংসা করবে। হ্যাঁ, তা করবে। মালিশা থাকবার জায়গা করা হয়েছে হিলটনে। কাগজপত্রের ঝামেলা মিটলেই স্থায়ী কোনো ব্যবস্থা করা হবে। রাতে বিদায় নেবার আগে অল্প বয়সী অ্যাটর্নিটি হাসি মুখে বলেছে, তোমার টাকা পয়সার বিলি ব্যবস্থা করবার জন্য একজন দক্ষ আইনজ্ঞ দরকার। তুমি কি একজন দক্ষ আইনজ্ঞ? না, তবে বিশ্বাসী। তুমি আমার হয়ে কাজ করলে আমি খুশিই হব। ধন্যবাদ। প্রথমেই আমি তোমার জন্য 2জন সিকিউরিটি গার্ড রাখতে চাই। আমি কাল সকালেই ব্যবস্থা করব। তার প্রয়োজন আছে কি? আছে। ধনী মহিলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আমেরিকায় বাস করবার জন্য ভালো জায়গা নয় মিস মালিশা। সারা রাত মালিশার ঘুম হলো না। অনেকবার মনে হলো সমস্ত ব্যাপারটাই একটা স্বপ্ন নয় তো, একটি নিখুঁত সুখের স্বপ্ন। এক্ষুনি হয়তো ঘুম ভাঙবে। বাড়িওয়ালি এসে বলবে,
এই মাসের হাউস রেন্ট $100 তুমি এখনো দাওনি। আজকে কি তুমি একটি চেক লিখতে পারবে? কিন্তু শব্দটা আর ভালো লাগছে না, বড় খারাপ লাগছে। যেন সামনে দীর্ঘ একটা অন্ধকার পথ। হোটেল হিলটনের আরামদায়ক উষ্ণতায়ও মালিশার ভীষণ শীত করতে লাগলো। সে বেল টিপে বেয়ারাকে ঠান্ডা গলায় বলল, আমার ঘুম আসছে না, বড় খারাপ লাগছে। মেমোরিয়াল লাউঞ্জে তুমুল উত্তেজনা। অসহায় সামুদ্রিক তিমি মাছের কল্যাণে টাকা তোলা হচ্ছে। চারিদিকে বড় বড় পোস্টার, তিমি মাছতে বাঁচার অধিকার আছে। নোংরা রাশিয়ান, তিমি শিকার বন্ধ করো। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কত তিমি মারা পড়ছে তার পরিসংখ্যানও ঝুলছে জায়গায় জায়গায়। মেমোরিয়াল লাউঞ্জে দুটি মেয়ে সেজে গুজে চুমু খাওয়ার স্টাইল, কিসিং বুথ খুলে বসেছে। এদের চুমু খেলে $2 করে দিতে হবে। সেই ডলারটি চলে যাবে তিমি রক্ষার ফান্ডে। প্রচুর ডলার উঠছে। মেয়ে দুটি চুমু খেয়ে কুল পাচ্ছে না। আনিস অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমু খাওয়া দেখল। দীর্ঘদিন আমেরিকায় থেকেও কিছু কিছু জিনিসে এখনও সে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। কিসিং বুথ তার একটি। হ্যালো আনিস। আনিস তাকিয়ে দেখল ডক্টর বায়ার, হাতে সাবমেরিন স্যান্ডউইচ, গাল ভর্তি হাসি। তিমি ফান্ডে কিছু দিয়েছ? এখনো না। একটা অ্যাডভাইস দিচ্ছি, ওই নীল স্কার্ট পরা মেয়েটিকে চুমু খেতে যেও না। সে নিশ্চয়ই দাঁত ব্রাশ করে না। ডক্টর বায়ার ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আনিস, তুমি কি লাঞ্চ খেতে যাচ্ছ? হ্যাঁ। আমি জয়েন করতে পারি তোমার সঙ্গে? তা পারো। আনিস তার প্রিয় জায়গাটিতে গিয়ে বসল। ভিড় নেই, সবাই জড়ো হয়েছে তিমি মাছদের সাহায্যের ব্যাপার দেখতে। ডক্টর বায়ার অনবরত কথা বলে যেতে লাগলেন। আমেরিকানদের কেউ পছন্দ করে না, কিন্তু ওদের না হলেও আবার কারেন্ট চলে না। আমেরিকানরা যদি 1 বছর কোনো ফসল না করে, তাহলে থার্ড ওয়ার্ল্ডের 1/4 লোক মরে ভূত হয়ে যাবে। মুখে সবাই বলে আগলি আমেরিকান, কিন্তু হাত পাততে হয় আগলি আমেরিকানদের কাছেই। হা হা হা। রাশিয়ানরা এই বছর কত লক্ষ মেট্রিক টন গম কিনেছে জানো? জানো না? আন্দাজ করো তো। আনিস হু হা করে যাচ্ছিল। ডক্টর বায়ার তাতেই খুশি। একটি পর একটি প্রসঙ্গ টেনে আনতে লাগলেন। একসময় আনিস বলল, আমাকে এখন উঠতে হয়। ক্লাস আছে কোনো? না, লাইব্রেরিতে যাব। 5 মিনিট বসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আনিস তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। ডক্টর বায়ার বললেন, শুনলাম তুমি দেশে ফিরে যাচ্ছ। কেমিস্ট্রি চেয়ারম্যানের কাছে এরকম একটা চিঠি দিয়েছ। হ্যাঁ। অবশ্যই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবু কারণ জানতে পারি কি? তুমি একজন ভালো টিচার এবং হাইলি কোয়ালিফাইড। খুব শীঘ্রই টেনিওর পাবে, তারপর গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবে। ডক্টর বায়ার, এখানে আমার ভালো লাগছে না। তোমাকে দোষ দেওয়া যাচ্ছে না, এই জায়গার ওয়েদার অত্যন্ত খারাপ। তুমি বরং ক্যালিফোর্নিয়ার দিকে চলে যাও। ডক্টর বায়ার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, দেশটাই তোমার ভালো লাগছে না? না। এখানে যে ফ্রিডম আছে, সে ফ্রিডম তোমার নিজের দেশে আছে? না। এখানকার মতো অর্থনৈতিক নিরাপত্তা তোমার দেশে আছে? না, তাও নেই। দেখো আনিস, আমি অনেক বিদেশিকে দেখেছি, পড়াশোনা শেষ করে দেশে চলে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে, চলেও যায়, কিন্তু মাস কয়েক পর আবার ছুটে আসে। শব্দ ভঙ্গ বলতে পারো। আনিস কিছু বলল না। ডক্টর বায়ার কফিতে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, তোমরা বিদেশিরা থাকো শামুকের মতো, বাইরের কারোর সঙ্গে মিশতে পারো না। এটা ঠিক নয়। আন্তর্জাতিক হতে চেষ্টা করা উচিত। পৃথিবীটাই হচ্ছে তোমার দেশ। এভাবে ভাবলে আর খারাপ লাগবে না। আনিস কোনো উত্তর দিল না। ডক্টর বায়া হড়বড় করে বললেন, তুমি নিশ্চয়ই কিসিং বুথের মেয়ে দুটিকে চুমু খাওনি? খেয়েছো? না। এসো আমার সঙ্গে, চুমু খাবে। আমাদের কালচারকে দূরে ঠেলে রাখলে তো চলবে না। এসো তো দেখি। তবে নীল স্কার্ট পরা মেয়েটি থেকে দূরে থাকবে। আমি ঠিক করেছি ওই মেয়েটিকে একটি জম্বো সাইজের অ্যাকোয়া ফ্রেশ টুথপেস্ট উপহার দেব।
আনিসকে ডক্টর বায়ারের সঙ্গে দোতলায় উঠে আসতে হলো। কিসিং বুথে নীল স্কার্ট পরা মেয়েটি নেই। অন্য মেয়েটির গলায় উজ্জ্বল রঙের একটা রুমাল, শঙ্খের মতো সাদা মুখ, শান্ত নীল চোখ। আনিসের মনে হলো যেন মালিশা দাঁড়িয়ে আছে। অনেকদিন মালিশাকে দেখা হয় না। কিসিং বুথের মেয়েটি আনিসের দিকে তাকিয়ে হাসল, হাসিটি পর্যন্ত মালিশার মতো। ডক্টর বায়ার বললেন, দাঁড়িয়ে আছো কেন, এগিয়ে যাও। আনিস মন্ত্রমুগ্ধের মতো এগোলো। কাছাকাছি আসতে চিনতে পারল মেয়েটিকে, তার ছাত্রী। কোর্স নাম্বার 502-তে আছে। মেয়েটি হাত বাড়িয়ে রিনরিনে কণ্ঠে বলল, হ্যালো ডক। আনিস ঠিক করে ফেলল এক গাদা ফুল নিয়ে আজ সন্ধ্যাতেই আবার যাবে মালিশার খোঁজে। কি ফুল নেওয়া যায়? ডাউনটাউনে ফুলের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? নিশানাথ বাবু সাত সকালে টেলিফোন করেছেন। হ্যালো শফিক, এক কাণ্ড হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। কি হয়েছে? কে যেন একটা গাড়ি কিনে পাঠিয়েছে, নীল রঙের একটা বুইক। কে পাঠিয়েছে? কিছুই লেখা নেই। পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করেছেন? পরিচিতরা আমাকে গাড়ি দিবে কেন? ভুল টুল হয়নি তো? অন্যের গাড়ি ভুলে হয়তো দিয়ে গেছে। উহ, আমার নাম লেখা আছে। বলেন কি? তুমি একবার আসবে শফিক, আমি মহা চিন্তায় পড়েছি। 1 ঘন্টার মধ্যে আসছি। জং বাহাদুরে কাণ্ড কারখানাও বলবো। নতুন কিছু করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না শুনলে আপনার বিশ্বাস হবে না। শালা বজ্জাতের হাড্ডি। তাই নাকি? গতকালকে ফস করে আমার পকেট থেকে নোট বইটা নিয়ে গেছে। আমাকে ভয় দেখাবার জন্য এরকম ভাব করেছে, যেন সে নোট বইটা খেয়ে ফেলবে। বুঝো না অবস্থা। বাসায় থাকবেন, আমি আসছি। তুমি কি এক্ষুনি আসছো? একটু দেরি হবে। ল্যাবরেটরিতে গিয়ে ওদের সকালে খাবার দিয়ে আসবো। বাসায় থাকবেন আপনি। ভোর 9:35 ডক্টর লুইস শফিককে বললেন, জং বাহাদুরকে নিয়ে ল্যাবরেটরি 1-এ যেতে। খাঁচা খুলতেই শান্ত ভঙ্গিতে জং বেরিয়ে এলো, গুটিসুটি হয়ে বসে রইল শফিকের কোলে। ডক্টর লুইস হেসে বললেন, এটি দেখছি খুব শান্ত স্বভাবে। খাঁচা থেকে বের করলে এরা খুব চিৎকার করে। ওদের একটা সিক্স সেন্স আছে, বুঝতে পারে কিছু একটা হবে। ডক্টর লুইস জং বাহাদুরের গায়ে 2টি ইঞ্জেকশন করলেন এবং শফিককে বললেন, একে এখন 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে। 3 নম্বর খাঁচায় রেখে দাও। শফিক দেখল জং বাহাদুর ঝিম মেরে গেছে, নড়াচড়া করছে না। খাঁচায় নামিয়ে রাখতেই সে শান্ত ভঙ্গিতে মাঝখানে গিয়ে বসে রইল। শফিক বলল, আয় বেটা, কি হয়েছে তোর? জং বাহাদুর দাঁত বের করল না, জিভ বের করে ভেঙচি দিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ডক্টর লুইস, কি দিয়েছেন ওকে? হেভি মেটাল পয়জনিং করা হয়েছে। রক্তের মধ্যে মার্কারির একটা সল্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও মারা যাবে 36 ঘন্টার মধ্যে। আমরা মেটাল পয়জনিংয়ের এফেক্ট লক্ষ্য করব। ব্লাড প্রেশার কি করে ফল করে সেটা মনিটর করা হবে। শফিকের গা কাঁপতে লাগলো। 3 নম্বর খাঁচার সামনে গিয়ে ভাঙা গলায় ডাকলো, জং বাহাদুর, জং বাহাদুর। জং বাহাদুর ঘাড় ঘুরিয়ে থাকলো। কি শান্ত দৃষ্টি। 2 নম্বর খাঁচার সবকটি বানর ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে জং বাহাদুরের দিকে। ওরা কি কিছু বুঝতে পারছে? ডক্টর লুইস এসে দেখলেন পিপল ডায়ালেটেড হতে শুরু করেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে, লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে আর রক্ত নিয়ে যেতে পারছে না। শফিক ক্লান্ত স্বরে বলল, ডক্টর লুইস, বড্ড খারাপ লাগছে আমার। শফিকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। জং বাহাদুর তাকাচ্ছে শফিকের দিকে। শফিক মৃদু স্বরে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডক্টর লুইস অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেন্টিমেন্টাল ইন্ডিয়ান্স। সিলি সেন্টিমেন্টের জন্য ওদের কিছু হয় না। চাইনিজ পোস্ট ডাকটিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে শফিকের দিকে। সে স্পষ্ট করে চাইনিজ ভাষায় কি জন্য বলল, নিশ্চয়ই কোনো ইস্টার্ন ফিলোসফি। রাবিশ। এসব সেন্টিমেন্টাল ইন্ডিয়ানদের নিয়ে মুশকিল, এরা বড় ঝামেলা করে।
শফিক জং বাহাদুরের খাঁচার শিক দু হাতে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জং বাহাদুর মনে হলো এগিয়ে আসছে তার দিকে। শফিক চেঁচিয়ে কেঁদে উঠল, মিস মালিশা, তোমার কি রাতে ঘুম হয়নি? না, স্নায়ু উত্তেজিত হয়েছিল, সেজন্য এই হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে কোনো একটা সিডেকটিভ ব্যবস্থা করার প্রয়োজন ছিল। ভুলটা আমার। মালিশা চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অ্যাটর্নির দিকে। অল্প বয়সী ছোকরাকে বেশ লাগছে তার। সে বলল, আমি তোমার নাম ভুলে গেছি, আই এম সরি। আমার নাম ডেনিস বিয়ার। তুমি আমাকে বিল ডাকতে পারো। বিল, একটি কুইক গাড়ি পাঠাবার ব্যবস্থা বলেছিলাম, পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? কি কিছু লেখা নেই তো? না, কিন্তু মিস মালিশা, কাউকে গিফট দেওয়ার প্রধান আনন্দিত হচ্ছে গিফট পেয়ে সে কেমন খুশি হলো তা জানা, ঠিক নয় কি? মালিশা জবাব দিল না। ডেনিস বিয়ার মিটমিট করে হাসতে লাগলো। মালিশা বলল, হাসছো কেন? আজকে ন্যাশনাল ইনকোয়ারি তোমার ছবি ছাপা হয়েছে, তুমি বিখ্যাত হতে শুরু করেছো। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কোথাও যেতে চাই না। মিস মালিশা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে আজকে একবার যেতেই হবে, ঘন্টাখানিকের বেশি লাগবে না, অনেস্ট। মালিশা জবাব দিল না। ডেনিস বিয়ার একটি সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, সেখান থেকে যাব চেস ম্যানহাটনে, কথা দিচ্ছি 30 মিনিটের মধ্যে সব ঝামেলা চুকিয়ে ফেলব। আজকে না গেলে হয় না? না, আজকেই যেতে হবে। ডলার একটি চমৎকার জিনিস, পৃথিবীর মধুরতম শব্দের একটি, কিন্তু শব্দটি মধুময় রাখার যন্ত্রণাও কম নয়। প্রকাণ্ড একটি 4 ডোর শোভ্রেলে গাড়ি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। গাড়ির পেছনের সিটে মধ্যবয়সী একজন ভদ্রলোক একটি সামার কোট পরে বসে আছে। ডেনিস বিয়ার মৃদু স্বরে বলল, ওর নাম জিম। তুমি যখনই বাইরে যাবে ও ছায়ার মতো থাকবে তোমার সঙ্গে, ও তোমার বডিগার্ড, খুব এফিশিয়েন্ট লোক। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার এসব দরকার ছিল না। দরকার আছে। গাড়িতে উঠে মালিশা বলল, আমার কেন যেন ভয় লাগছে না, কিছুতেই মন বসছে না। সন্ধ্যাবেলা অপেরা দেখতে চাও? টিকিট পাওয়া যাবে। ডলার দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস পাওয়া যায়। তাই কি? হ্যাঁ, তুমি কি চাও বলবে, আমি ব্যবস্থা করব। ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে কি আছে? ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে নেই না। না। মালিশার মনে হলো তার জ্বর আসছে, কিছুই ভালো লাগছে না। গায়ের সঙ্গে গা ঘেঁষিয়ে জিম বসে আছে, লোকটি মূর্তির মতো। সমস্ত রাস্তায় একবার শুধু বলল, চমৎকার ওয়েদার মিস মালিশা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে 2 ঘন্টার মতো লাগলো। মালিশাকে তেমন কিছু করতে হলো না, শুধু চুপচাপ বসে থাকা, মাঝে মাঝে 2-1টা ফর্মে সই করা। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও মিনিট 10 কথাবার্তা বলতে হলো। 2 ঘন্টা বসে মালিশার প্রচণ্ড মাথা ধরে গেল। চেস ম্যানহাটনে যাবার পথে ডেনিস বেয়ার শান্ত স্বরে বলল, মিস মালিশা, আমি বুঝতে পারছি তোমার খুব বিরক্তি লাগছে, কিন্তু উপায় নেই। চেস ম্যানহাটনে আজ না গেলে হয় না? না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মালিশা চুপ করে গেল। জিম বলল, চমৎকার ওয়েদার, তাই না মিস্টার বেয়ার? ডেনিস বেয়ার সে কথার জবাব না দিয়ে মালিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনে হয় আইবিএম এ তোমার যে শেয়ার আছে সেগুলি বিক্রি করে ফেলা উচিত। আইবিএম ফল করতে শুরু করেছে। তুমি কি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ো? না। এখন থেকে নিয়মিত পড়বে। আমি একজন অ্যানালিস্টও ঠিক করে রেখেছি, সেই সপ্তাহে একদিন এসে তোমাকে ওয়াল স্ট্রিটের ব্যাপারগুলো এক্সপ্লেন করবে। মালিশা শুকনো গলায় বলল, গাড়িটা একটু রাখতে বলো, আমার বমি আসছে। গাড়ি থামাবার আগেই মুখ ভর্তি করে বমি করলো মালিশা। আই এম সরি। সরি হবার কিছুই নেই। এখন কি ভালো লাগছে? না, বড্ড খারাপ লাগছে। প্লিজ আমাকে হোটেলে নিয়ে চলো। ইন্টারস্টেটে আসামাত্র হাইওয়ে পেট্রোল পুলিশ গাড়ি থামালো। ফার্গো মুরহেড এলাকায় তুষারঝড় হবার সম্ভাবনা, প্রচুর বরফ পড়ছে। হাইওয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। টম নেমে এলো গাড়ি থেকে।
অফিসার, আমাকে যেতেই হবে। এই মেয়েটির বাবা মারা যাচ্ছে। এই সময় মেয়েটি তার বাবার কাছে থাকা দরকার। রাস্তা অত্যন্ত খারাপ, অনেক গাড়ি স্কিড করে পথের পাশে পড়ে আছে। আমি খুব কেয়ারফুল ড্রাইভার, 20 মাইলের উপর স্পিড তুলব না। প্লিজ অফিসার, প্লিজ। তুমি বুঝতে পারছো না, দারুণ রিস্কি ব্যাপার। অফিসার প্লিজ, এই মেয়েটিকে আমি যে করি হোক তার বাবার কাছে নিয়ে যেতে চাই। গাড়ি চলছে খুব ধীর গতিতে। টম সমস্ত ইন্দ্রিয় সজাগ করে স্টিয়ারিং হুইলের ওপর ঝুঁকে আছে। সে একসময় শান্ত স্বরে বলল, ভালো মতো কম্বল জড়িয়ে নাও রুন, হিটিং কাজ করছে না। রুনকে পায়ের ওপর কম্বল টেনে দিল, কোনো কথা বলল না। টম নিচু ভলিউমে একটি ক্যাসেট চালু করেছে। রাতের বেলা গাড়ি চালাতে হলে ঘুম তাড়াবার জন্য এটা করতে হয়। মিষ্টি সুরে পলকা বাজছে। রুনকি জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। মাইলের পর মাইল ফাঁকা মাঠ, বরফের চাদরে ঢাকা পড়েছে সব। কি ভয়ঙ্কর সুন্দর। আনিস এসেছে একা একা। তুষারপাত হচ্ছে, রাস্তা জনমানব শূন্য। থার্মোমিটারের পারদ নিচে নামতে শুরু করেছে। স্ট্রিট লাইটের আলো অস্পষ্ট হয়ে আসছে। কি জানে তুষার ঝড় হবে কিনা। উত্তর দিক থেকে বাতাস দিচ্ছে। লক্ষণ মোটেই ভালো নয়। আনিস অ্যামিলি জোহানের ঘরের কড়া নাড়ল। অ্যামিলি জোহান, তুমি কি আমাকে চিনতে পারছো? মেমোরিয়াল ইউনিয়নে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, চিনতে পারছি। খুব কম মানুষের সঙ্গে আজকাল আমার দেখা হয়। আমি সবাইকে মনে রাখি। আমি একটা মেয়ের খোঁজ করছিলাম, মারিশা গিলবার্ট। ওকে আমার বিশেষ প্রয়োজন। অ্যামিলি জোহান শান্ত স্বরে বললেন, তুমি কি ওর জন্য গোলাপ ফুল এনেছিলে? ল্যান্ডলেডি আমাকে বলেছিল। আনিস জবাব দিল না। অ্যামিলি জোহান থেমে থেমে বললেন, আমরা আমেরিকানরা খুব অদ্ভুত জাত। যখন কোনো কিছু চাই মন প্রাণ দিয়ে চাই। যখন যে জিনিসটি পাওয়া যায় তখন জীবন অর্থহীন হয়ে যায়। আনিস কিছু বুঝতে পারল না। অ্যামিলি জোহান থেমে থেমে বললেন, মালিশা গিলবার্ট ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। দীর্ঘ বিরতহীন ঘুম। আনিস, তুমি কি আমার ঘরে এসে বসবে? নক্ষত্র নিয়ে আমি একটি চমৎকার কবিতা লিখেছি। আনিস বেরিয়ে এলো। বরফে বরফে চারদিক ঢাকা পড়ে গেছে। একটি পরাজিত শহর। তুষারঝড় হবে, নিশ্চয়ই তুষারঝড় হবে। আনিস পায়ে হেঁটে বাড়ির পথ ধরল। ভূতে পাওয়া শহরে জনশূন্য পথঘাট। কি অদ্ভুত লাগে হাঁটতে। ব্রডওয়ের কাছে ছাতা মাথায় একটি রোগা মেয়েকে দেখা গেল। সিগারেটের আলোয় তার ক্লান্ত মুখ চোখে ভাসল ক্ষণিকের জন্য। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, হ্যালো মিস্টার, কি ন্যাস্টি ওয়েদার। আনিস জবাব দিল না। মেয়েটি থেমে থেমে বলল, আজ রাতের জন্য তোমার কোনো ডেট লাগবে? না, ধন্যবাদ। মেয়েটি এগিয়ে এলো, তবু মুখে সিগারেট দূরে ছুঁড়ে ফেলে সুরো গলায় বলল, তুমি কি আমার জন্য এক মগ বিয়ার কিনবে? কি দুঃসহ শীত। একদিন এই দুঃসহ শীত শেষ হবে। আসবে রৌদ্র উজ্জ্বল সামার। ছুটি কাটানোর জন্য আমেরিকানরা গাড়ি নিয়ে আসবে হাইওয়েতে। মন্টানা, সল্টলেক, ইয়েলো স্টোন পার্ক, কত কিছু আছে দেখবার। সামারের রাতগুলি এরা বনের ধারে তাঁবু খাটিয়ে কাটাবে। প্রচণ্ড জ্যোৎস্না হবে রাতে। যুবক যুবতীদের বড্ড বনে যেতে ইচ্ছে করবে। সবাই গেছে বনের সমস্ত চরিত্র কাল্পনিক। পাত্র পাত্রীদের কাউকেই আমি কোনোদিন দেখিনি। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আজ ছিল শেষ পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা নতুন শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। আমরা আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।